আমার এক বন্ধুর মুখে এ গল্প শোনা। আমার বন্ধুটি অনেক দেশ বেরিয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত। কলকাতাতেই থাকেন। যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় সারা রাত কেটে যায়। প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড়ই দুষ্কর। অনেক কষ্টে হয়তো একজন মেলে। অধিকাংশ লোকের সঙ্গে যে আমাদের আলাপ হয় সে সম্পূর্ণ মৌখিক। তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যেসে, চরিত্রে, মতে, ধর্মবিশ্বাসে, বিদ্যায় যথেষ্ট তফাৎ। কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয়, দুবেলা দেখা হয়, দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয়, কোটস্থ পানের খিলিও বিনিময় হয়ে থাকে। কিন্তু ওই পর্যন্তই। মন সায় দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি। কোনো নিরালা বাদলার দিনে অফিসের হরিপদদার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না। আমার বন্ধুর নাম থাকে, নামের দরকারই বা কি? আবার লোকে তাকে বিরক্ত করবে। কৌতূহলী লোকের সংখ্যা সর্বত্রই বেশি। কোনো কাজ নেই, গিয়ে আনন্দ করবে আর বক বক করে বকাবে। তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী। হাতে পয়সা এবং কলকাতায় বাড়ি আছে। বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকার অন্য কোনো বাধা ছিল না। কিন্তু আমার বন্ধু আড়ম্বর আর বিলাসিতা পছন্দ করেন না। ভূমিকা এই পর্যন্তই। আমাদের আসরে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছায়া ছবি। কিন্তু তার আগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছায়া ছবি। সেদিন খুব বর্ষার দিন। একা বাড়ি বসে বসে ভালো লাগছিল না। একখানা ট্রেন ধরে কলকাতায় পৌঁছলাম। ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ, বাস কদাচিৎ দু একটা চলছে। জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছালাম। বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশি হলেন বলাই বাহুল্য। তখনই গরম চা আর খাবারের ব্যবস্থা হলো। পরস্পরের কুশল জিজ্ঞাসার ভদ্রতাও বাদ গেল না। তার বৈঠকখানার গদি আঁটা আরাম কেদারায় ততক্ষণে বেশ হাত পা এলিয়ে বসে পড়েছি। সন্ধ্যের পরে আবার সজোরে বৃষ্টি নামল। বেশি ঠান্ডা বোধ হওয়াতে পাখা বন্ধ করতে হলো। বন্ধুর আতিথেয়তা আমার সুপরিচিত। তিনি বললেন, ঘরে স্টোভ আছে, চলুন দোতলার ঘরে। এই বৃষ্টিতে আর কেউ আসবে না, খিচুড়ি চড়িয়ে দিই, ডিম আছে, আলুও আছে। আরে চমৎকার! মাছ দেখতে পাঠাবো রঘুয়াকে? কোনো দরকার নেই, আমাদের ওতেই হয়ে যাবে। চলুন ওপরের ঘরে, রাতে এখানেই খাবেন এবং এখানেই থাকবেন। নইলে আর যাচ্ছি কোথায়? যেতে চাইলেও যেতে দেওয়া হবে না। ওপরের বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি। দেওয়ালের গায়ে সারি দেওয়া কাঁচের আলমারি, সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের বইয়ে ভর্তি। দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং, প্রতিকৃতি নয়, সবই ল্যান্ডস্কেপ। ভালো চিত্রকরের হিমালয় অঞ্চলের দৃশ্য। আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন। হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তাঁর নখদর্পণে। অনেক দিন রাত্রে হিমালয় ভ্রমণের নানান মনোরম গল্পে রাত্রি কেটে গিয়েছে কখন টেরও পাইনি। ওপরের ঘরে যখন গিয়ে বসলুম তখন টেবিলের ওপর একখানা ছবিওয়ালা বই খোলা পড়ে আছে। বন্ধু সেটি হাতে নিয়ে বললেন, এখানা দেখেছেন? হিমালয়ান জার্নাল, সোয়েন হেদেনের ভ্রমণ বৃত্তান্ত বেরিয়েছে। কোথাকার? কাশ্মীর।
এমন শৌখিন স্থানে সোয়েন হেদিন বেড়াতে যেতেন বলে তো জানতাম না। কোথায় তাকলা মাকান, কোথায় কারাকোরাম, এসব দূর দুর্গম স্থান ছাড়া তো তিনি... না না, চমৎকার দৃশ্যের বর্ণনা করেছেন এই লেখাটায়, দেখবেন। হ্যাঁ, দেখবার চোখ ছিল ভদ্রলোকের, যা সকলের থাকে না। 100 বার সত্যি। তারপর আমাদের গল্প আরম্ভ হলো প্রধানত কাশ্মীর নিয়েই। কাশ্মীর আমার বন্ধুটির জীবনের একটি তীর্থক্ষেত্র। অনেকবার তিনি ক্লান্ত নাগরিক মন ও চক্ষুকে বিশ্রাম দেওয়ার জন্য দেশ বিদেশে বেরোতেন আমি জানি। কাশ্মীরেও গিয়েছেন অনেকবার। কাশ্মীরের কথায় সাধারণতই তিনি পঞ্চমুখ হয়ে পড়েন। এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে তিনি কথা পাড়লেন। সেটি হলো তার একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা, যেটা কাশ্মীরের পথেই ঘটেছিল। আমার বন্ধু বললেন, সেবার পুজোর পরে আমার বাল্য শহীদ রতিকান্ত মিত্রের সঙ্গে পরামর্শ করে তারই মোটরে দুজনে কাশ্মীর যাত্রা করা গেল। রতিকান্ত প্রতি বৎসর নিজের মোটর নিয়ে গ্যান্ট্রাঙ্ক রোড ধরে কোথাও না কোথাও যাবে। এবার আমারই কথায় সে কাশ্মীর রওনা হলো। পথের আনন্দ ও কষ্ট ভাগ করতে করতে আমরা দিল্লি গিয়ে পৌঁছালাম। সেখানে দিন 2 বিশ্রাম করে আমরা আবার মোটর ছাড়লুম। বাকি পথটুকু বেশ কাটল। সে বর্ণনা বিস্তৃতভাবে করবার কোনো আবশ্যকতা দেখি না। গোহালায় পৌঁছালাম দিল্লি থেকে রওনা হওয়ার 3 দিন পরে সন্ধ্যার দিকে। মোটর থামিয়ে কোহালার বাজারে একটি চায়ের দোকানে চা পান করতে বসলাম আমরা দুজন। গাড়িতে রইল ক্লিনার রামদিন ও ভৃত্য নাথু বাগ। শেষোক্ত ব্যক্তিটির নাম অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষে ওর বাড়ি মেদিনীপুর জেলার তমলুক মহকুমায়, এবং সে বাংলা ছাড়া অন্য প্রদেশের ভাষা জানে না। চা পানের সময় দোকানদারকে আমাদের রাত্রির জন্য একটু বিশ্রামের স্থানের সন্ধান দিতে বললাম। সে 2-1টা সন্ধান দিলে। বড় পরিশ্রান্ত ছিলাম সেই দিনটা। রাত্রিতে একটু ভালো ঘুমের দরকার। নাথুকে গাড়িতে বসিয়ে রেখে, কারণ তার দ্বারা এই বিষয়ে কোনো সাহায্য পাওয়াই সম্ভব নয়, রামদিন ক্লিনারকে সঙ্গে নিয়ে আমরা বাসার সন্ধানে বার হই। আমার বন্ধু রতিকান্ত বললে, আরে গাড়িরও তো একটা আস্তানা খুঁজতে হবে। আমি বললাম, খোঁজ পেলে ভালো হয়, বাইরে বেজায় ঠান্ডা। আরে নাথু তো শীতে জমে যাবে বাইরে গাড়িতে থাকলে। রামদিন বরং পারে। রামদিন বললে, हमारा वास्ते कोई परवाह नहीं हुजूर। কিন্তু বাসা কোথাও পাওয়া গেল না। কোহালা বড় জায়গা নয়। বাজারের সরাইগুলো পাঞ্জাবি ড্রাইভারের ভিড়ে পরিপূর্ণ। একখানা দোকানের পেছন দিকে একটা ঘর আছে বটে, দোকানদার দেখালে, কিন্তু সে ঘর এত অপরিষ্কার ও আলো বাতাসহীন যে সে ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব। তাছাড়া সে ঘরে বিশ্রাম করতে গেলে মোটর বাইরেই পড়ে থাকে। রামদিন মুখে বলছে বলেই তাকে এই হিমবর্ষী রাত্রে বাইরে তো আর শুইয়ে রাখা যায় না। রতিকান্ত বললে, তাহলে উপায়? আমি আর এর কি উপায় বলবো। পরামর্শ করা গেল সেই চায়ের দোকানির কাছে আবার যেতে হবে। তাকে গিয়ে এমনভাবে ধরা হলো যেন এই পার্বত্য দেশের সেই আমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক। তারই মুখ চেয়ে আমরা বাড়ি থেকে এই 2000 মাইল রাস্তা অতিক্রম করে এসেছি। দোকানদার লোক ভালো। সে বলে দিল, বাজারের পেছন দিয়ে যে পথটা ছোট পাহাড়টা ডিঙিয়ে চলে গেল, ওরই ওপারে এক বৃদ্ধ জাঠের বাড়ি। সে বাড়িতে অনেক সময় লোকজনকে আশ্রয় দেয়। আমরা দুজন দোকানদারের কথা মতো সেখানে গেলাম। বাড়িখানা কাঠের দোতলা। দেখে মনে হয় একসময় বাড়ির মালিকের অবস্থা ভালোই ছিল।
আমাদের ডাকাডাকিতে একজন বৃদ্ধ দাড়িওয়ালা লম্বা সুপুরুষ ব্যক্তি দোর খুলে রুক্ষস্বরে জিজ্ঞাসা করলে, किस लिए हल्ला मचाते हो? कौन है तुम लोग? আমরা বিনীতভাবে আমাদের আসবার কারণ ব্যক্ত করলাম। আমরা নিরীহ পথিক, কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয়। বৃদ্ধ বললে, কোথা থেকে আসছো তোমরা? অবশ্য হিন্দিতেই বলেছিল কথাটা। আমরা বললাম, কলকাতা থেকে। ঘর ভাড়া আমি দিই না। মেহেরবানি করে একটু জায়গা দিতেই হবে। কে বললে এখানে জায়গা আছে? বাজারে শুনলাম। বললাম তো আমি ঘর ভাড়া দিই না। ভাড়া না দেন, একটু আশ্রয় দিন। বৃদ্ধ একটুখানি কি ভেবে বললে, কজন লোক? 4 জন, তবে একজন মোটরেই শুয়ে থাকবে। একখানা ঘরের বেশি দিতে পারবো না। তাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম লোকটি আমাদের নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো। বাড়িতে কোনো স্ত্রীলোক আছে বলে তো আমাদের মনে হলো না। সিঁড়ির বাম দিকের কোণের ঘরে সে আমাদের নিয়ে গিয়ে বললে, গরম জল দিতে পারবো না কিন্তু। বলেই লোকটা চুপ করে গেল। আমাদের ভয় হলো, পাছে সে আবার যদি মত বদলায়। আমরা উভয়ই জোর করে বললাম, আপনার খুব মেহেরবানি, চমৎকার ঘরটি। হ্যাঁ, সত্যিই চমৎকার। জিনিসপত্র কোথায়? মোটরই আছে, আরও 2 জন লোক মোটরে আছে, তাদের একজনকে নিয়ে আসি। কি খাবেন রাত্রে? এখানে খাওয়ার ব্যবস্থা হবে না। কোনো দরকার নেই, আমরা দোকান থেকে আনিয়ে নেব। চলুন আমরাও নিচে যাই, বাজারে যাব। আধ ঘন্টা পরে আমরা আবার ঘরে এসে বিছানাপত্র পেতে নিলাম। রামদিন মোটরেই রইল। রতিকান্ত অত্যন্ত ক্লান্ত ছিল। তারই অনুরোধে আমি আলো নিভিয়ে দিয়ে ওর শোয়ার ব্যবস্থা করে দিলাম। তারপর আমি নিজে এসে বারান্দায় দাঁড়ালাম। বাজারের রাস্তার সামনের ছোট পাহাড়ের মাথা ডিঙিয়ে যে উপত্যকায় নেমেছে তারই এপারে এই ছোট্ট দোতলা কাঠের বাড়ি। অল্প অল্প জ্যোৎস্না উঠেছে। সামনের নিম্নভূমি অর্থাৎ উপত্যকায় বেটে ওক, চেনার ও সরল গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার কি অপূর্ব শোভা। বাতাস বেশ শীতল। আমার যেন চোখে ঘুমই আসছে না। এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুঠিরখানি সারা রাত্রির জেগে ভোগ করি, এই যেন আমার মনের দৃঢ় বাণী। কিন্তু শরীর মানল না। পথক্লান্ত দেহ এলিয়ে পড়তে চাইছিল শয্যায়। অগত্যা শয্যা আশ্রয় করা ছাড়া গত্যন্তর রইল না। সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠে বিছানার উপরে বসলাম। কি একটা শব্দ যেন আমি ঘুমের ঘরে শুনেছি, তাতেই আমার ঘুম ভেঙে গেল। শব্দটা এখনো হচ্ছে। আমি বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাইরে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার চোখ গিয়ে পড়ল নিম্নের উপত্যকার বনভূমির দিকে। এমন একটি দৃশ্য আমার চোখে পড়ল যাতে আমি পাথরের পুতুলের মতো আড়ষ্ট হয়ে গেলাম। চাঁদ হেলে পড়েছে পশ্চিম আকাশে। তারই সুস্পষ্ট আলোতে দেখি একটি নারী মূর্তি আমার সামনের কি একটা বড় গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে। ভালো করে চেয়ে দেখলাম, হ্যাঁ, নারীই বটে, সুন্দরী নারী, 22-23-এর মধ্যে বয়স। কিন্তু মেয়েটির দোল খাওয়ার স্থান, বিশেষ করে সময়, আমার কাছে বড় আশ্চর্য বলে মনে হলো। কাশ্মীরের দিকে কখনো আসিনি। এখানকার মেয়েরা এই হিমবর্ষী রাতের শেষ প্রহরে বনে এমনভাবে দোলনাটা নিয়ে দোল খায় নাকি?
দৃশ্যটা যদি শুধু সুন্দর হতো, সুন্দর তাতে সন্দেহ নেই, তাহলে আমি এমন অস্বস্তি বোধ করছি কেন? আমার যেন মনে হলো এই দৃশ্যের মধ্যে একটি জিনিস আছে যা অশুভ, যা নিয়মের বিপরীত, যা অমানুষী। তাড়াতাড়ি রতিকান্তকে ডাকলুম। সেও যখন বাইরে এলো তখনও মেয়েটি দোল খাচ্ছে। রতিকান্তকে বললুম, ও ও কে ভাই? সেও অবাক হয়ে গিয়েছে, চোখ রোগড়ে বলল, তাই তো, এখানকার মেয়েরা ওরকম করে নাকি? সেটা কি করে জানবো? হঠাৎ রতিকান্ত বলে উঠল, ও কি, আরে এ দোলনায় দড়ি কই? গাছে টাঙিয়েছে কি দিয়ে? ভালো করে চেয়ে দেখলাম, সত্যিই তো দোলনার দড়ি অস্পষ্ট এত যে চন্দ্রালোকেও দেখা যাচ্ছে না। সরু তার হলেও দেখা যাবে এই আলোতে, কিন্তু তার বা দড়ি কিচ্ছু নেই, শূন্যে ঝুলছে দোলনা। আরও একটা ব্যাপার যা এতক্ষণ পরে লক্ষ্য করলাম, আমাদের দিকেই অল্প দূরে গাছটার তলায় এই ব্যাপার ঘটছে, অথচ কোনো শব্দ আমাদের কানে আসছে না। সব শুদ্ধ মিলিয়ে যেন একটা ছবি। রতিকান্ত বললে, ভাই ভাই, বাড়িওয়ালাকে ডাকবো? হ্যাঁ ডাকো। আবার এরই কেউ না হয়, তাহলে হয়তো চট করে রেগে যাবে। তুমি ডাকো না, যা হওয়ার হবে। কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়েই পড়েছিলাম দুজনে বোধহয়। এই কয়েক সেকেন্ড পরক্ষণে সামনের দিকে তাকিয়ে দেখি, কোথায় সেই দোদুল্যমান তরুণী নারী মূর্তি? কিছুই নেই সে গাছের তলায়। ওই তো সেই বাঁকা ডালটা জ্যোৎস্নায় স্পষ্ট হয়ে উঠেছে, গাছটার শুভ্র কাণ্ড, পাশের ওক গাছটাও দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু কেউ কোথাও নেই। গাছের তলা একদম ফাঁকা। রতিকান্ত বললে, ও কি, কোথায় গেল? হ্যাঁ তাই তো, আশেপাশে নেই তো। কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে না আমাদের দুজনের চোখ এড়িয়ে এই জ্যোৎস্না আলোকিত উপত্যকা থেকে। আর কোনো রাস্তা নেই বাজারে যাওয়ার, ওই সঙ্গের পায়ে চলা পথ ছাড়া। পেছনে তো উঁচু পাহাড়, বনের নিচে আগাছার জঙ্গল নেই বাংলাদেশের মতো। বেশ পরিষ্কার তলা দেখা যাচ্ছে জ্যোৎস্নায়। সম্ভব নয় কোথাও লোকানো বা পালানো আমাদের চোখ এড়িয়ে এত অল্প সময়ের মধ্যে। ব্যাপার কি ভাই? তাই তো আমিও ভাবছি। এ দেখছি একেবারে ম্যাজিক। সেই রকমই মনে হচ্ছে। কি করা যাবে এখন? শোয়া ও ঘুমোনো। রাত বড় বেশি ছিল না। ঘণ্টাখানেক ঘুমিয়ে উঠে রতিকান্ত আমি দেখি নাথুর তখনও নাক ডাকছে। ওকে উঠিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে বারান্দায় দাঁড়ালাম। ওই সেই গাছটা, ওই সেই বাঁকা ডাল। সত্যি সত্যি কি কাল শেষ রাতের দিকে আমরা দুজনে এই বারান্দায় দাঁড়িয়ে সেই অদ্ভুত দৃশ্যটি দেখেছি? কিন্তু আমাদের নিজেদের কাছেই মনে হচ্ছে ওটা আসলে ঘটেনি। হয়তো রাত্রির স্বপ্ন, স্বপ্ন কি জানি। দাড়িওয়ালা বৃদ্ধর নিকট বিদায় নিয়ে আমরা মোটরের পাশে এসে দাঁড়ালাম। আমাদের চায়ের দোকানি বন্ধু চেরা সরল কাঠের ডাল উনুনে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে। আমাদের দেখে বললে, কে জব্বর ঘুম হয়েছিল? হ্যাঁ। কোনো বিপদ আপদ ঘটেনি তো? আমি যেন দোকানির কথার সুরে ও দৃষ্টিতে একটি প্রচ্ছন্ন প্রশ্ন লক্ষ্য করলুম। আমরা চা দিতে বলে ওর দোকানের সামনে জাঁকিয়ে বসে
রাত্রের ঘটনাটা বিস্তারিত ওকে বর্ণনা করলাম। দোকানি ঘাড় নেড়ে হেসে বলল, জানি বাবুজি, জানি। এই জন্যই ও বাড়ির সন্ধান আপনাদের দিতে ইতস্তত করছিলাম। ওই বনে জ্যোৎস্না রাতে কত লোক ও মেয়েটিকে দুলতে দেখেছে। ও মানুষ নয়, জিন, আফ্রিট, হুরি। বলে হাত নেড়ে দিয়ে যেন সব জিনিসটিকে ঝেড়ে ফেলে দিয়ে বলল, আপনারা আপনারা আজই কোহালা ছেড়ে চলে যান। আমি জানি যারা ওই খুবসুরত জিন হুরির মোহে পড়ে ওই কাঠের ঘর ভাড়া নিয়ে দিনের পর দিন থেকে গিয়েছে। শেষকালে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। একবার একটি আত্মহত্যাও ঘটেছিল। বেশি দিন থাকলেই কিন্তু বিপদে পড়ে যাবেন। ও বাড়িওয়ালা বুড়ো ওই জন্যেই আজকাল আর বাড়ি ভাড়া দিতে চায় না। আচ্ছা, তোমরা তো স্থানীয় লোক, তোমরাও দেখতে পাও? হ্যাঁ, দেখতে পাও। রোজ কি আর জিন আফ্রিকদের নজরে পড়ে? 2 মাস হয়তো কিছুই না, একদিন হঠাৎ হয়ে গেল। আইন কানুন তো কিছু নেই, তবে কানুনের মধ্যে ওই চাঁদনি রাত হওয়া চাই, আর রাতের শেষ প্রহর হওয়া চাই। এখানকার লোকেরা সাঁঝবেলার পর ও পথে আর বড় একটা যাতায়াত করে না। শুনলেন আজকের গপ্প ছায়াছবি। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে এবং দোকানির চরিত্রে ডক্টর মনসিজ জানা। বন্ধুর চরিত্রে সুনয়ন মুখার্জি। রতিকান্তর চরিত্রে সৌম্যকান্তি মণ্ডল। বুড়ো লোকের চরিত্রে সুব্রত মুখার্জি। রামদিনের চরিত্রে দেবজিৎ। স্ক্রিপ্টিং এবং সোশ্যাল মিডিয়া পাবলিসিটি করেছেন সৃজন সাহা। পোস্টার ডিজাইন স্বস্তিক সরকার, শুভজিৎ এবং তনুশ্রী। সম্পূর্ণ অডিও ডিপার্টমেন্টটি সামলেছেন দেবজিৎ। পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় ডক্টর মনসিজ জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।